বিশ্ববাজারে জ্বালানি তেলের রেকর্ড দাম, পাম্পগুলোতে ভোগান্তি গ্রাহকদের, চীনের সহযোগিতা কামনা, প্যানিক বাইং থামানোর তাগিদ। মুস্তফা খামেনি ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত, নাখোশ প্রেসিডেন্ট ট্রাম্প। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলাতে ইরানের। হাদি হত্যা মামলার আসামিদের ফেরাতে কাজ চলছে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। ভারতের কাছে কনসুলার অ্যাক্সেস চাওয়ার তথ্য প্রতিমন্ত্রীর। কালই ৩৭,০০০-এরও বেশি পরিবারের কাছে পৌঁছে যাবে ফ্যামিলি কার্ড। পর্যায়ক্রমে পাবে দেশের প্রতিটি পরিবার। আবারও আলোচনায় জঙ্গল সলিমপুর। যৌথ অভিযানে ১৫ সন্ত্রাসী গ্রেফতার। শিগগিরই দেশব্যাপী চাঁদাবাজ ও শীর্ষ সন্ত্রাসী ধরার বার্তা আইজিপির। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি $১০০ ছাড়িয়েছে। গত ৪ বছরের মধ্যে এটি সর্বোচ্চ। সোমবার আন্তর্জাতিক বাজারের অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি $১১০ থেকে $১১৭ মধ্যে ওঠানামা করছে। যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের লেনদেন হচ্ছে $১১১ থেকে $১১৫ মধ্যে। ওপেকভুক্ত দেশগুলোর গড় তেলের দাম বা ওপেক বাস্কেট প্রতি ব্যারেল প্রায় $৯০ বেশি। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ঘিরে বাড়তে থাকা সংঘাতের কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় ২০% তেল পরিবহন হয়। অঞ্চলটিতে নিরাপত্তা ঝুঁকি বাড়ায় অনেক তেল ট্যাঙ্কার চলাচল সীমিত করেছে। ফলে বাজারে সরবরাহ কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এর পাশাপাশি কয়েকটি তেল উৎপাদনকারী দেশ উৎপাদন ও রপ্তানি কমাতে পারে, এমন আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বেড়ে যায়। বিশ্লেষকদের মতে, তেলের দাম দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে থাকলে বিশ্বজুড়ে জ্বালানি ব্যয় বাড়তে পারে এবং এর প্রভাব পড়তে পারে দ্রব্যমূল্য ও মুদ্রাস্ফীতিতে। উন্নয়নশীল দেশগুলোতে পরিবহন খরচ ও বিদ্যুৎ উৎপাদন ব্যয় বাড়ার আশঙ্কাও রয়েছে। আজও জ্বালানি তেল নিতে হচ্ছে দীর্ঘ লাইনে। চট্টগ্রাম বন্দরে জ্বালানির ট্যাঙ্কার পৌঁছানোর পরও চাপ কমেনি পাম্পগুলোতে। চাহিদামতো তেল না পেয়ে ক্ষুব্ধ ক্রেতারা। তেলের সরবরাহ নিয়ে ২ ধরনের দাবি পাম্প কর্তৃপক্ষের। কেউ বলছেন সরবরাহ কম, কারো মতে মজুত ও সরবরাহ নিয়ে কোনো সমস্যা নেই। আরিফিন শাওনের রিপোর্ট। ৯:৪৫-এ দাঁড়াইছি, এখন ১২:৩৪ বাজে। যে তেল দিচ্ছে ১০ লিটার তেল দিচ্ছে, ১০ লিটার তেল আমার এখান থেকে আসতেই চলে গেছে। যে পরিমাণটা তেল দিচ্ছে সেটা আসলে অনেক কম। সেটা আমাদের জন্য যারা কর্মজীবী মানুষ, তারা প্রতিদিন এসে আসলে তেল ওঠানোটাও সম্ভব না। মধ্যপ্রাচ্যে অস্থিরতার তাপ উত্তাপ সইতে হচ্ছে বাংলাদেশকেও। যুদ্ধ শুরুর পর থেকেই ভর করেছে জ্বালানি তেলের সংকটের শঙ্কা। চট্টগ্রাম বন্দরে তেলের ট্যাঙ্কার পৌঁছানোয় শঙ্কা কিছুটা কমেছে। তবে এখনও পাম্পগুলোতে চাপ কমেনি ক্রেতাদের। সরকারের আদেশে পাম্পগুলো রেশনিং পদ্ধতিতে তেল সরবরাহ করছে। চাহিদার তুলনায় তেল কম পাওয়ায় বিপাকে ভোক্তারা। ১ ঘন্টা ২০ মিনিট। তাই এই যে সারা ঢাকা শহরে শুধু একটা ফিলিং স্টেশন, তা এটা কি আপনার কৃত্রিম সংকট তৈরি করছে না? আমরা যারা রেগুলার ইউজার তাদের জন্য তো আসলে অনেক ভোগান্তি। কারণ ৩-৪ দিন আগে যারা এই কাজগুলো করছে, যে ফুল ট্যাঙ্কি করে নিয়ে গেছে, আমরা তো যারা নর্মালি যারা ইউজার তারাই অনেক সময় পাচ্ছি না আর কি। বিষয়টা তো অবশ্যই আমাদের জন্য একটু কষ্টসাধ্য হয়ে যাচ্ছে, যেহেতু প্রায় ধরেন ৪০ মিনিট ধরে সিরিয়ালে এখানে আছি, অফিসের কাজকর্ম করতে পারছি না। এদিকে জ্বালানি তেল সরবরাহে পাম্প কর্তৃপক্ষের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আমরা ২৪ ঘন্টা চালু করে যাচ্ছি, আমাদের ২৫ জন অপারেটর কন্টিনিউ তেল দিয়ে যাচ্ছে, কিন্তু পাবলিক কেন এইভাবে ফুলমুড়ি খেয়ে পড়ছে আমরা জানি না। প্রত্যেকটা গাড়িতে কিছু না কিছু তেল আছে, একবারে যে তেল শেষ হয়ে গেছে সব কিছু, এখন আমরা দিয়ে যাচ্ছি কন্টিনিউ। এই জনস্রোতকে দিতে গেলে আমার লোকবল লাগবে 10 গুণ, আমার তেলের স্টক লাগবে যা নর্মালি বেশি তার 25 গুণ। তা আমাকে দেওয়া হচ্ছে যত তেল আমরা আগে নিয়েছি তার 25% কমে। বন্দরে জাহাজ বন্দরেই আছে, ওটা এখনো ডিপোই পৌঁছায় না। ওটা ডিপো পৌঁছাক, ওইসব কথা শুধু পাবলিককে বিভ্রান্তিকর কথা যেন কেউ না বলে। সরকারকে জ্বালানি সমস্যার সমাধানে দ্রুত পদক্ষেপের আহ্বান জনগণের। আরিফিন শাওন, বাংলা ভিশন, ঢাকা।
ইরান ইসরায়েল যুদ্ধে জ্বালানি তেলে চলমান সংকট কাটিয়ে উঠতে চীনের সহযোগিতা চেয়েছে সরকার। সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খুসরো মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে একথা জানান চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। রাষ্ট্রদূত জানান, সরকার গঠনের পর গেল 3 সপ্তাহে কমপক্ষে 4টি চীনা কোম্পানি বাংলাদেশে $100 মিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে, যার মাধ্যমে 10,000 কর্মসংস্থানের ব্যবস্থা হবে। বিনিয়োগ হচ্ছে, ভবিষ্যতে এই বিনিয়োগ আরও বাড়বে বলেও আশ্বস্ত করেন চীনা রাষ্ট্রদূত। Almost all the countries in the world are affected by the conflict in the Middle East. And definitely China Bangladesh, we share a lot of commonality. We all appeal for peace. We can work together how to overcome these challenges. ইরান ইসরায়েল যুদ্ধ মাসব্যাপী চললে বাংলাদেশের অর্থনীতি ভয়ানক সংকটে পড়তে পারে বলে আশঙ্কা অর্থনীতিবিদদের। তারা বলছেন, ভোক্তারা জ্বালানি তেলের প্যানিক বাইং বন্ধ না করলে ঝুঁকি বাড়বে। ঢাকা চেম্বারের সভাপতি তাসকিন আহমেদ বলেন, ব্যাংকের উচ্চ সুদহার ও নীতি দুর্বলতায় এমনিতেই চাপে অর্থনীতি। নতুন সংকটে পরিস্থিতি আরও ঘোলাটে হবে। জানান, জ্বালানি সংকট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি দুর্বলতার সুযোগে 1 দশকের মধ্যে বিনিয়োগ নেমেছে সর্বনিম্ন অবস্থানে। রপ্তানিও 7 মাসের মধ্যে সবচেয়ে কম। জবাবে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি জানান, খাদের কিনারে যাওয়া অর্থনীতি পুনরুদ্ধারে বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি অর্থনৈতিক সংস্কারে জোর দেওয়া হচ্ছে। অনুষ্ঠানে ব্যবসায়ীরা যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি পুনর্বিবেচনা ও কর ব্যবস্থার দুর্বলতা দূর করার দাবি জানান। সিঙ্গাপুর থেকে 27,204 টন ডিজেল নিয়ে একটি জাহাজ চট্টগ্রামে পৌঁছেছে। এছাড়াও 2,60,000 টন ডিজেল ও প্রায় 2,47,000 টন এলএনজি নিয়ে বন্দরে জলসীমায় এসেছে আরও 4টি জাহাজ। এরই মধ্যে 4টি এলএনজিবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আসতে শুরু করেছে। 1,26,000 টন এলএনজি নিয়ে আল জোর ও আল জাসাইয়া নামে 2টি জাহাজ এরই মধ্যে বন্দরে পৌঁছেছে। এছাড়া আজ লুসাইল ও বুধবার আল গালাইল নামে আরও 2টি জাহাজ বন্দরের জলসীমায় পৌঁছাতে পারে। এছাড়া গত বুধবার খোলা বাজার থেকেও 2টি এলএনজি কার্গো কেনা হয়েছে। সিঙ্গাপুর থেকে আমদানি করা ডিজেলবাহী জাহাজ 2টি বন্দরে পৌঁছালে রাতেই খালাস কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। 2 জাহাজে 1,30,000 মেট্রিক টন করে মোট 2,60,000 মেট্রিক টন ডিজেল রয়েছে। আগামী 21 মার্চ সংযুক্ত আরব আমিরাতে জেবেল আলী ধান্না বন্দর থেকে অপরিশোধিত তেল ক্রুড অয়েল নিয়ে আরেকটি জাহাজ বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা। 1 লাখ টন তেল নিয়ে জাহাজটি হরমুজ প্রণালী না হয়ে বিকল্প নৌপথ হয়ে আসবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় সন্তান মুস্তফা খামেনিকে ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত করেছে দেশটির গার্ডিয়ান কাউন্সিল। মুস্তফা খামেনিকে পূর্ণ সমর্থন জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী, ইসলামিক বিপ্লবী গার্ড সহ সামরিক ও রাজনৈতিক নেতারা। তবে ইরানের নতুন ধর্মীয় নেতা নির্বাচনে নাখোশ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইরানের বিভিন্ন শহরে মিসাইল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। লেবাননের হিজবুল্লাহ যোদ্ধাদের লক্ষ্য করেও চলছে একের পর এক হামলা। লেবাননে বাস্তুচ্যুত হয়েছে 5 লাখ বাসিন্দা। ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে ইরান। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। বিশ্বাস ও দৃঢ়তায় ইরান জাতিগতভাবে ঐক্যবদ্ধ। প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় সন্তান মুস্তফা খামেনিকে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচনের মাধ্যমে সেটি আবারও প্রমাণ করেছে ইরান। রবিবার দেশটির বিশেষজ্ঞ পরিষদ মুস্তফা খামেনিকে সর্বোচ্চ নেতা নির্বাচিত করে। এরই মধ্যে নতুন নেতৃত্বকে সমর্থন জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান, পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, ইসলামিক বিপ্লবী গার্ড সহ সর্বস্তরের সামরিক ও রাজনৈতিক নেতারা। মার্কিন হামলার প্রথম দিনে বাবা আয়াতুল্লাহ আলী খামেনি সহ মা, বোন ও স্ত্রীকে হারান 56 বছর বয়সী মুস্তফা খামেনি। ওই দিন পরিবারের সাথে উপস্থিত না থাকায় ভাগ্যক্রমে বেঁচে যান মুস্তফা খামেনি। মোস্তফা খামেনিকে সর্বোচ্চ নেতা নির্বাচন করায় নাখোশ হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে মার্কিন প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া ইরানের নতুন কোনো সর্বোচ্চ নেতা বেশি দিন টিকে থাকতে পারবে না। এদিকে ইরানের তেলের ডিপোতে হামলার পর বিভিন্ন শহরেও মিসাইল হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। সোমবার দিনের শুরুতে তেহরান ও কোম শহরের আশেপাশে কয়েক দফায় হামলা চালায় মার্কিনিরা। লেবাননের হিজবুল্লাহ যোদ্ধাদের লক্ষ্য করেও চলছে একের পর এক হামলা। দেশটিতে 5 লাখের বেশি নাগরিক বাস্তুচ্যুত হয়েছে। ইরান ও লেবাননে হতাহত হয়েছে 3,000-এর বেশি মানুষ। ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে ইরানও।
সোমবার ইরানের হামলায় ইসরায়েলের বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়। সৌদি আরবে এক বাংলাদেশি ও এক ভারতীয় নাগরিক নিহত হয়। আবারও ড্রোন ভূপাতিত করার দাবি তুলেছে সৌদি সরকার। কাতার, ইরাক, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতেও একাধিক ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে ইরান। বাহরাইনে 22 জন আহত হয়েছে। ড্রোন ভূপাতিত করার দাবি তুলেছে বাহরাইন ও ইরাক। ইরানি হামলায় যুক্তরাষ্ট্রে নিহত সেনা সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 8 জন। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক। ভারতে গ্রেফতার ওসমান হাদি হত্যা মামলায় 2 আসামিকে দ্রুত ফিরিয়ে আনতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলেও নিশ্চিত করেছেন তিনি। দুপুরে কক্সবাজার জেলা আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন। মন্ত্রী জানান, বাংলাদেশের সাথে ভারতের আসামি হস্তান্তর বিষয়ে দ্বিপাক্ষিক যে চুক্তি রয়েছে সেই চুক্তি অনুযায়ী শিগগিরই তাদের ফেরত আনা হবে। ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সব ঘটনাকে মব দাবি করা ভুল। অনেকেই কিছু বিচ্ছিন্ন ঘটনাকে মব বলছে, তবে মবকে কোনোভাবেই সরকার প্রশ্রয় দিচ্ছে না বলে দাবি তাঁর। বলেন, সারা দেশে সন্ত্রাস বিরোধী অভিযান শুরু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রমজান মাসের পরপরই এই অভিযান শুরু হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা অনুরোধ করেছি তারা এটা যেটা এক্সট্রাডিশন ট্রিটি ইন বিটুইন 2 কান্ট্রিজ আছে সেই মতে তাদেরকে আমাদেরকে ফেরত দেবেন বলে আমরা আশা করছি এবং আমরা ফেরত আনার জন্য যথেষ্ট জোর প্রচেষ্টা চালাবো। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ বলেছেন, ভারতে আটক হাদি হত্যার আসামি ফয়সাল ও আলমগীরকে শনাক্ত করতে কনসুলার এক্সেস চেয়েছে বাংলাদেশ। কলকাতা ডেপুটি হাই কমিশনের মাধ্যমে কনসুলার এক্সেস চাওয়া হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব জানান প্রতিমন্ত্রী। ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তি আছে জানিয়ে তিনি বলেন, হাদি হত্যার আসামিদের ফিরিয়ে আনতে সরকার সব ব্যবস্থা নিচ্ছে। এক্ষেত্রে ভারত সহায়তা করবে এমন প্রত্যাশা ব্যক্ত করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আসামিরা এখন ভারতের আদালতে 2 সপ্তাহের রিমান্ডে আছে, এজন্য একটু সময় লাগতে পারে। আরেক প্রশ্নের জবাবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান আছে বলেও প্রতিমন্ত্রী জানিয়েছেন। ভারতের সাথে আমাদের বন্দি বিনিময় চুক্তি আছে। যদি এই আসামিরা শনাক্ত হয়, হাদি হত্যাকাণ্ডের বিচার আমরা সকলেই চাই। যখন হাদি হত্যাকাণ্ড হয়েছিল তখনও আমরা সেই বিচার চেয়েছিলাম এবং তখনও ভারতে পালিয়ে গেছে বলে আমরা একটা কথা তখনও আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা শুনেছিলাম। তো এটা যদি সত্যি হয়ে থাকে, আমরা আমাদের কূটনীতির মাধ্যমে ভারতের সরকারের সাথে আমরা যোগাযোগ করব এবং যাতে এই বন্দিরা বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ফেরত আসতে পারে বা সেই ব্যবস্থা আমরা অবশ্যই করব। আগামীকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনের পরই 37,568টি পরিবারের কাছে পৌঁছে যাবে ফ্যামিলি কার্ডের সহায়তা। এমন তথ্য জানিয়েছেন সমাজ কল্যাণমন্ত্রী AZM জাহিদ হোসেন। আর অর্থমন্ত্রী আমির খুসরো মাহমুদ চৌধুরী বলেছেন, কোনো নির্দিষ্ট দলের জন্য নয়, এই কার্ড হবে সার্বজনীন। পুরো প্রকল্প স্বচ্ছতার মাধ্যমে সম্পন্ন করে দলীয় প্রভাব মুক্ত রেখে বাস্তবায়নের কথা জানান তিনি। বলেন, পর্যায়ক্রমে এই কার্ড পৌঁছে যাবে দেশের প্রতিটি পরিবারের কাছে। মহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। নারীর ক্ষমতায়ন, নারীর অধিকার, মর্যাদা ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিতে ফ্যামিলি কার্ড ছিল বিএনপির নির্বাচনী অঙ্গীকার। 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের 3 সপ্তাহের মধ্যেই অঙ্গীকার পূরণের সূচনা করতে যাচ্ছে সরকার। সচিবালয়ে এ সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে সমাজ কল্যাণমন্ত্রী AZM জাহিদ হোসেন জানান, দেশের 13টি জেলায় 37,567টি পরিবার পাবে প্রথম পর্যায়ের এই কার্ড। কার্ড নিয়ে কোনো ধরনের দুর্নীতি বা মনোপলি ব্যবসা সরকার মেনে নেবে না বলেও স্পষ্ট জানিয়ে দেন তিনি। কালকে যখন কার্ড মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন, যখন উনি লঞ্চ করবেন, তখন ইনশাআল্লাহ এই যে 37,000 আমরা যে সুবিধাভোগী যারা এখন ডাবল ডিপিংয়ের পরে 37,000+ ওনাদের সবার কাছে এটা পৌঁছে যাবে। আর এখানে আপনাদের জানার জন্য একটি কথা বলে রাখি, সেটি হচ্ছে আমরা দেখেছি যে আমরা যে ডাটা কালেকশন করেছি, ডাটা কালেকশনের মধ্যে আমরা অবশ্য এলাকাগুলো নিয়েছি সবচেয়ে আন্ডার ডেভেলপড এলাকা। সরকার গঠিত হয়েছে 17ই ফেব্রুয়ারি, ভাঙা অর্থনীতির বৎসর, কাজেই আগামী বছরের রেগুলার বাজেটে তখন যাবে। এবার আমরা মাননীয় অর্থমন্ত্রীর কাছ থেকে থোক বরাদ্দের কাছ থেকে আমরা টাকা নিয়েছি, সেজন্যই।
সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের ইতিহাসে এমন প্রকল্প অতীতে হয়নি। এটি বাস্তবায়ন হলে নারীর ক্ষমতায়নের পাশাপাশি তাদের স্বাবলম্বী হতে ভূমিকা রাখবে ফ্যামিলি কার্ড। পাইলট প্রকল্প হিসাবে প্রাথমিকভাবে এই খাতে ৩৮ কোটি টাকা বরাদ্দের কথাও জানান অর্থমন্ত্রী। প্রোগ্রামটা হচ্ছে ফ্যামিলি কার্ড। এখন এত বড় একটা প্রোগ্রাম আমি আশা করি বাংলাদেশের ইতিহাসে দারিদ্র মোচনে এত বড় পদক্ষেপ কখনো নেওয়া হয়েছে আমার অন্তত জানা নেই। লেট আস ফোকাস অন দ্যাট এবং এই জিনিসটা জাতির সামনে তুলে ধরা দরকার। এটা কিন্তু বাংলাদেশকে কল্যাণকর রাষ্ট্রের জন্য এবং বাংলাদেশের প্রত্যেকটি মানুষের কাছে এতদিন যে আমরা বক্তব্য রেখেছি যে অর্থনৈতিক সুবিধা প্রত্যেকটি মানুষের দ্বারে পৌঁছে দেওয়ার জন্য যেই দাবিটা ছিল, সেই দাবির পরিপ্রেক্ষিতে একটা বিশাল কর্মযজ্ঞ কিন্তু। সামাজিক নিরাপত্তা খাতে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে বরাদ্দকৃত অর্থ থেকে ফ্যামিলি কার্ড ভাতা G2GP পদ্ধতিতে সরাসরি সুবিধাভোগীদের কাছে পৌঁছে যাবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। জেদ্দা, মদিনা, মাস্কাট সহ যুদ্ধের কারণে বন্ধ থাকা মধ্যপ্রাচ্যের আরও 4টি রুটে পুনরায় বিমান চলাচল শুরুর কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত। প্রতিমন্ত্রী জানান, দুবাই রুটেও বিমানের ফ্লাইট চালুর কথা চিন্তাভাবনা করছে সরকার। ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ জানিয়েছেন, জাকাত যথাযথভাবে আদায় হচ্ছে কিনা তার তদারকি করবে সরকার। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জাকাত ব্যবস্থাপনা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করেন ধর্মমন্ত্রী মোফাজ্জল হোসেন কায়কোবাদ, ধর্ম সচিব ও আসুন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমদুল্লাহ। বৈঠক শেষে আসুন্না ফাউন্ডেশনের প্রধান জানান, জাকাতের অর্থ কাজে লাগিয়ে কিভাবে দক্ষ জনশক্তি গড়ে তোলা যায় আসুন্না ফাউন্ডেশনের অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে বৈঠকে। ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ জানান, জাকাত ব্যবস্থাপনা উন্নত করতে কাজ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। কোন উপায়ে করলে পরে সত্যকারে জাকাত গ্রহীতারা জাকাত পাবে এবং জাকাত দাতারা জাকাত দেবে, এই সমস্ত নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং আমি বিশ্বাস করি আল্লাহর রহমতে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই জাকাতের ব্যবস্থাপনা অনেক উন্নতি হবে এবং ফলপ্রসূ হবে। আল্লাহর হুকুম অনুযায়ী জাকাত যেভাবে মানুষ দেয় সে ব্যবস্থা হবে। ধর্মমন্ত্রী মহোদয়কে এবং অন্যদেরকে সংশ্লিষ্টদেরকে নির্দেশ দিয়েছেন যে যেন জাকাত নিয়ে সরকারের জায়গা থেকে আরও ইফেক্টিভলি কীভাবে জাকাত বন্টনকে আরও সুশৃঙ্খলভাবে করা যায় এবং আরও ইফেক্টিভলি করা যায় সেই সম্ভাবনাগুলোকে খুঁজে বের করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা ও প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত সহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে প্রতিমন্ত্রী জানান, বিমানকে জনবান্ধব ও আধুনিকায়ন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। যাত্রী হয়রানি কমাতে বিমানবন্দরে আরও একটি স্ক্যানার বসানোর নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি নির্দেশনা দিলেন যে স্বচ্ছভাবে যাতে চলে, বিমান বোর্ডটা যাতে ভালো হয়, বিমানের সার্ভিস জনগণের স্বার্থে যাতে আমরা ইউজ করতে পারি, এই ধরনের কাজ করার জন্য কিছু নির্দেশনা দিলেন। আমরা 4টা রুটও ইতিমধ্যে চালু করেছি, জেদ্দা, মদিনা, আমাদের রিয়াদ এবং মাস্কাট। আমরা এখন আজকে থট দিচ্ছি যে আমরা দুবাইতে আমরা চালু করতে পারি কিনা আপাতত, কারণ যুদ্ধ পরিস্থিতি তো আমাদের হাতে না, নিশ্চয়ই আপনারা বুঝেন আর কি, রিস্ক ফ্যাক্টর তো রয়েছে। রিস্ক ফ্যাক্টরগুলি চিন্তা ভাবনা করে ওই দিকের যে আমাদের খবরাদিগুলি নিয়ে তারপরে আমাদের কাজগুলি করতে হবে। তো আমরা এগুলো নিয়ে রেগুলারই বসছি আমরা আর কি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দেখা করেছেন আন্তর্জাতিক আলোকচিত্রী শহীদুল আলম। পরে সাংবাদিকদের তিনি জানান, গাজার অবরোধ ভাঙতে আবারও ফ্লোটিলায় যাচ্ছেন তিনি। বাংলাদেশের পতাকাবাহী জাহাজ ফ্লোটিলায় যুক্ত হবে, এ বিষয়ে প্রধানমন্ত্রী অত্যন্ত উৎসাহী বলে জানান তিনি। আমরা গতবার যখন জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। সেটাকে সমর্থন করেছিলেন। চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর সন্ত্রাসমুক্ত করতে এবার 8 ঘাট বেঁধে মাঠে নেমেছে যৌথ বাহিনী। অভিযান চালিয়ে অন্তত 15 জন সন্ত্রাসীকে গ্রেফতার ও বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করেছেন বাহিনীর সদস্যরা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোরে সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও বিজিবির প্রায় 4000 সদস্য সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর ঘিরে ফেলে, কিন্তু অভিযান শুরুর আগেই পালিয়ে যায় সন্ত্রাসীদের একটি অংশ। আইনশৃঙ্খলা বাহিনীর প্রবেশ ঠেকাতে রাস্তার উপর ট্রাক রাখা, রাস্তার কালভার্ট ভেঙে ফেলা ছাড়াও
ছাড়াও তুলে নেওয়া হয় নালার স্ল্যাব। কিন্তু সব প্রতিবন্ধকতা কাটিয়ে ভোরেই যৌথ বাহিনী প্রবেশ করে জঙ্গল সলিমপুরে। ভোর থেকে টানা অভিযানে অন্তত 15 জন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় বিভিন্ন ধরনের অস্ত্র। গত 19 জানুয়ারি জঙ্গল সলিমপুরে অভিযান চালাতে গিয়ে সন্ত্রাসী হামলায় নিহত হন র্যাব 7-এর উপসহকারী পরিচালক নায়েব সুবেদার মোতালেব হোসেন ভুঁইয়া। এ ঘটনার পর অভিযানের সিদ্ধান্ত হয়। সকল বাহিনী মিলে আমরা 3000-এর অধিক সদস্য অফিসার এবং ফোর্স এখানে মোতায়েন আছে। পুরো এলাকাটাই আমরা তল্লাশি করব এবং যত অপরাধী এখানে আছে তাদেরকে গ্রেপ্তার আমরা সর্বাত্মক চেষ্টা করব। এই যার প্রেক্ষিতে যতটুক সময় লাগে ততক্ষণ আমরা অভিযান করব এবং আমাদের এখানে ইচ্ছা আছে যে এখানে আমরা একটা অস্থায়ী ক্যাম্প করব, যাতে পুলিশ বা অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী নির্বিঘ্নে এখানে তাদের সময় মতো তাদের তথ্যের ভিত্তিতে তারা যে কোনো টাইমে এখানে অভিযান করতে পারে, সেই পরিবেশটি আমরা এখানে নিশ্চিত করতে চাই। চাঁদাবাজ ও অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত করা হয়েছে। শিগগিরই অভিযান চালানো হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক আলী হোসেন ফকির। নতুন দায়িত্ব গ্রহণের পর সকালে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় কথা বলেন তিনি। এই সময় আইজিপি বলেন, শীর্ষ সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যেই তাদের নাম প্রকাশ করা হবে। যারা মব সৃষ্টি করে নিজেদের ফায়দা লুটতে চায় তাদেরকে প্রতিহত করা হবে বলে জানান আইজিপি। ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে বলেও জানান নতুন আইজিপি। ঈদ উল ফিতরকে সামনে রেখে সড়ক ও মহাসড়কে চাঁদাবাজি ডাকাতি রোধে তৎপর রয়েছে পুলিশ বাহিনী। পুলিশের পোশাক নিয়ে সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন বলে জানান সাংবাদিকদের। কিশোর গ্যাং নির্মূলে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানান পুলিশ প্রধান। ফরেন মিনিস্ট্রি থেকে তাদের সাথে যোগাযোগ হয়েছে, তারা এই ব্যাপারে কার্যক্রম গ্রহণ করছে। হয়তো অচিরেই ইনশাল্লাহ আমরা দেখতে পারবো তারা বাংলাদেশে আমরা আনতে সক্ষম হব। তালিকা আমাদের তৈরি হয়ে গেছে, আমরা ইনশাল্লাহ অচিরেই তাদের বিরুদ্ধে অভিযান শুরু করব। ওইটা এক্সাক্ট এখন বলবো না, কারণ যে তালিকাটা আসছে এটার থেকে আবার একটু আমরা অনেকগুলো এজেন্সি থেকে পেয়েছি, এটা আবার আমরা সবকিছু মিলিয়ে কমন যেগুলা সেগুলোর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিই। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশে ভোজ্য তেলের কোনো সংকট নেই, তাই কোনো অজুহাতেই ভোজ্য তেলের দাম বাড়বে না। বিশ্বে যুদ্ধ পরিস্থিতিতে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী তেলের দাম বাড়ানোর চক্রান্ত করছে উল্লেখ করে তা হতে দেওয়া হবে না বলেও জানিয়ে দেন তিনি। সচিবালয়ে ভোজ্য তেল নিয়ে জরুরি বৈঠকের পর বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, বাজার মনিটরিংয়ের জন্য ভোক্তা অধিকারের পাশাপাশি মোবাইল কোর্ট পরিচালিত হবে। তাই ন্যায্য মূল্যে ভোজ্য তেল বিক্রি না হলে বাণিজ্য মন্ত্রণালয়কে জানানোর আহ্বান জানান তিনি। প্যানিক হয়ে প্রয়োজনের অতিরিক্ত তেল না কিনতে ভোক্তাদের প্রতি আহ্বানও জানান খন্দকার আব্দুল মুক্তাদির। আমার অনুরোধ আপনাদের মাধ্যমে সবার কাছে এটি অনুরোধ, দয়া করে আতঙ্কিত হয়ে বেশি বেশি কেনার প্রতিযোগিতায় নামার কোনো দরকার নাই, কারণ বাজারে এটার পর্যাপ্ত সরবরাহ আছে। যে জিনিস আছে সেটার জন্য প্রতিযোগিতা করার দরকার নাই। আর প্রতিযোগিতা করলে অনেক সময় অসাধু, যার মানে মনোবৃত্তিটা সাধু না সেরকম কোনো বিক্রেতা এটা সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারে। তো কেন আমরা অহেতুক এই আতঙ্ক সৃষ্টি করব আর কাউকে সেই সুযোগ নেওয়ার সুযোগ করে দেব। বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের অর্ধেক জনগোষ্ঠীকে পেছনে রেখে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর আয়োজিত আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শ্রেষ্ঠ আত্মনির্ভরশীল নারী সম্মাননা শীর্ষক অনুষ্ঠানে তিনি একথা বলেন। নির্বাচনী প্রতিশ্রুতিতে বিএনপি নারী ক্ষমতায়নে বিশেষ গুরুত্ব দিয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান অনেকগুলো পরিবর্তনের কথা বলেছেন। প্রথম ঢাকায় নেমে যে প্ল্যানের কথা বলেছিলেন সেগুলো ধাপে ধাপে বাস্তবায়ন শুরু করেছেন। অনুষ্ঠানে দেশ জুড়ে এলজিইডির নানা প্রকল্প থেকে বাছাই করে 9 জন আত্মনির্ভরশীল নারীর হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। নারীদেরকে খাটো করে দেখার চেষ্টা করে, তারা অবদানকে খাটো করে দেখার চেষ্টা করে। আমি মনে করি যে একটা উন্নত রাষ্ট্র যদি হতে হয়, অর্থনীতি যদি সবল হতে হয়, তাহলে দেশের অর্ধেক জনসংখ্যাকে পেছনে রেখে আমাদের পক্ষে এগিয়ে যাওয়া সম্ভব নয়।
দেশের মানুষের সেবায় বিএনপির সকল নেতাকর্মী এক হয়ে কাজ করবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। সোমবার সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে পুরান ঢাকার আলাউদ্দিন রোডে সিদ্দিক বাজার কমিউনিটি সেন্টার উদ্বোধন শেষে তিনি কথা বলেন। এ সময় এলাকাবাসীর চাহিদা ও নাগরিক স্বাস্থ্য সেবার জন্য সিদ্দিক বাজার কমিউনিটি সেন্টারে একটি স্বাস্থ্য সেবা কেন্দ্র স্থাপন করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। এ সময় তিনি আরও বলেন, শহর পরিষ্কার রাখার দায়িত্ব শুধু সিটি কর্পোরেশনের নয়, নাগরিকদেরও। একটা সুন্দর শহর করতে নাগরিকদের সাহায্য প্রয়োজন বলেও জানান তিনি। এছাড়া কেউ ময়লার মাসিক বিল 100 টাকার বেশি দাবি করলে তাকে সিটি কর্পোরেশনের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হবে বলেও জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। আমরা সবাই মিলে মিশে আমাদের যারা মুরব্বীরা আছেন আমাদেরকে দোয়া করবেন, আমাদেরকে গাইডেন্স দিবেন। আমরা যারা নতুন সংসদ সদস্য হয়েছি বা মন্ত্রিসভায় স্থান পেয়েছি, আমরা সকলে একযোগে মিলেমিশে কাজ করে বাংলাদেশের যে সকল জনগণের সমস্যা রয়েছে সেগুলো নিরসনের জন্য আমরা জোরালোভাবে ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। বিভিন্ন কমিউনিটি সেন্টারগুলোতে লাইব্রেরির ব্যবস্থা ছিল, সেগুলো নাই, সেগুলো আমরা পুনঃস্থাপন করার ব্যবস্থা করব। এবং নাগরিক স্বাস্থ্য সেবার জন্য যেখানে আমরা একটা সেকশন রাখবো যাতে স্বাস্থ্যগত বিষয়ও যাতে এখানে কাজ করতে পারে। অতীতের প্রতিশোধ বা আবেগ নয়, প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যতের প্রতিশ্রুতি নিয়ে রাজনীতিতে এসেছেন বলেছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। রাজধানীর শিল্পকলা একাডেমিতে গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা ও অ্যান্টি টোবাকো মিডিয়া অ্যালায়েন্স আত্মার তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, সংসদের এবারের অধিবেশনে অন্তর্বর্তী সরকারের 130টির মতো অধ্যাদেশ পাশ করতে হবে, নইলে অধ্যাদেশগুলো বাতিল হয়ে যাবে। আসন্ন অধিবেশনে তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন হিসেবে পাশ করা হবে বলে জানান তিনি। প্রকাশ্যে ধূমপান বন্ধে সরকারের কঠোর অবস্থানের কথাও জানান মন্ত্রী। মেজর সিনহা হত্যার রায়ে ওসি প্রদীপের ফাঁসি দ্রুত কার্যকরে আহ্বান জানিয়েছে সশস্ত্র বাহিনীর সদস্যদের কল্যাণে গঠিত এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন। রাজধানীতে সংগঠনটির ইফতার ও অফিসিয়াল ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠানে এই আহ্বান জানানো হয়। সংগঠনটির প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট সাইফুল্লাহ খান সাইফ বলেন, হাদি হত্যার বিচার বাংলাদেশের মাটিতে সম্ভব হলে ওসি প্রদীপের ফাঁসির রায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আমলেই সম্ভব। প্রতিশ্রুতি অনুযায়ী বাহিনীর বঞ্চিত অফিসারদের ব্যাপারে সেকেন্ড বোর্ড গঠনের আহ্বান জানানো হয়। একটি শক্তিশালী সামরিক বাহিনী গড়তে প্রতিরক্ষা বাজেটে ব্যয় বাড়ানোর আহ্বানও জানানো হয় সংগঠনের পক্ষ থেকে। মেজর সিনহা স্যারের হত্যাকাণ্ডের যে রায়, ওসি প্রদীপের ফাঁসি, সেটি বাস্তবায়ন অতি দ্রুত করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাবো। আমরা বিশ্বাস করি যদি হাদি হত্যার বিচার এই দেই বাংলার মাটিতে সম্ভব হয়, তবে মেজর সিনহা হত্যাকাণ্ডের রায়, ওসি প্রদীপের ফাঁসি এই বাংলার মাটিতে এই জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী আপনার আমলে সেটা সম্ভব হবে, অন্য কোনো আমলে সম্ভব হবে না। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরেকবার জানিয়ে। বিশ্ববাজারে জ্বালানি তেলের রেকর্ড দাম, পাম্পগুলোতে ভোগান্তি গ্রাহকদের, চীনের সহযোগিতা কামনা, প্যানিক বাইং থামানোর তাগিদ। মুস্তফা খামেনি ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত, নাখোশ প্রেসিডেন্ট ট্রাম্প। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা তেহরানের। হাদি হত্যার মামলার আসামিদের ফেরাতে কাজ চলছে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। ভারতের কাছে কনসুলার অ্যাক্সেস চাওয়ার তথ্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর। কালই 37,000-এরও বেশি পরিবারের কাছে পৌঁছে যাবে ফ্যামিলি কার্ড, পর্যায়ক্রমে পাবে দেশের প্রতিটি পরিবার। আবারও আলোচনায় জঙ্গল সলিমপুর, যৌথ অভিযানে 15 সন্ত্রাসী গ্রেফতার, শিগগিরই দেশব্যাপী চাঁদাবাজ ও শীর্ষ সন্ত্রাসী ধরার বার্তা আইজিপির। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।